বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় ভারতকে কড়া বার্তা দিয়েছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যদি যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি, আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান আধা ঘন্টা টিকতে পারবেন না। আমরা সেনাবাহিনী ভারতকে বাংলাদেশ যুদ্ধের বার্তা দিয়েছে। তারা আফগানিস্তান থেকে তাদের এম্বাসি রাখে পালাই চলে আসছে। বাংলাদেশ থেকেও যদি তারা তাদের স্ট্র্যাটেজি না বদলায়, আমি বললাম এই লাইভে, বাংলাদেশ থেকে তাদের কৌশল না বদলায়, তারা চেক অ্যান্ড ব্যালেন্স না করে, তারা যদি কোনো বিশেষ একটা দলের দিকে নজর দিয়ে থাকে, টুডে অর টুমরো বাংলাদেশ থেকে ভারতের হাই কমিশনার তাদের সবকিছু রেখে পালাই চলবে। আচ্ছা, শুভেন্দু অধিকারী যদি বলছেন যে অবরোধ করবে, এটা করবে, সেটা করবে, এটা কোনো কিছু দরকার নেই। শুভেন্দু অধিকারী কাছে করজোরে অনুরোধ করতেছি, 47-এ যখন পপুলেশন চেঞ্জের মাধ্যমে আমাদের দুই দেশ ভাগ হয়েছিল, মানে ধর্মীয় ভিত্তিতে, আমরা এখানে দিন শেষে, হ্যাঁ উনি যেটা বলতেছেন ভালো নাই, তুলনামূলক যদি উনি মনে করে ভালো নাই, তাহলে উনি ওনার কাছে অনুরোধ, 24 ঘন্টা না, ওনাকে 15 দিনের সময় দেওয়া হলো, উনি আমাদেরকে এক্সচেঞ্জ করুক। আমরা যারা বাংলাদেশে আছি, আমরা ওনার দেশে চলে যাই, ওনার দেশে যদি কেউ থাকতে না চায় তারা বাংলাদেশে চলে, এই দাবিটা। ভারতের বিরুদ্ধে, ভারতের অপপ্রচারের বিরুদ্ধে, মিডিয়ার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ মুখ খুলেছে যেভাবে, এবার আমাদের উপদেষ্টা মণ্ডলী থেকেও মুখ খোলা হয়েছে এবং আমাদের সেনাপ্রধানও দিয়েছেন কঠিন বার্তা। দর্শক, সেনাবাহিনী প্রধান কি বলেছেন ভারতকে, এই কথা আমরা জানবো। পাশাপাশি ব্যারিস্টার ফুয়াদ বলেছেন যে ইসকনের জায়গা এই জমিনে হবে না। দর্শক, আমরা ভারত সম্পর্কিত কিছু আলোচনা এই ভিডিওতে দেখব এবং বাংলাদেশের বর্তমান সরকার ভারতের উপর কতটা ক্ষেপে আছে সেই বিষয়ে জানতে পারবো। এমন ভাবে মানে দিছে, মানে মারি দিছে, মানে হিন্দুরা এবং পুলিশ একযোগে দৌড়াইছে, আমার কাছে ভিডিও আছে, দৌড়াই পালাইছে। তারপর তাদের এবার কমপক্ষে 15 থেকে 20টা মন্দির দুর্গাপূজা আক্রমণ হয়েছে। তাদের মানুষদের নিয়ে হয়েছে, গতকালও বলছি, বারবার একই কথা বলতে হয়, ওই যে শাহজাহানের মতো লোক প্রতিদিন কোন ঘরের কোন মেয়েরে নিয়ে পিঠা বানাবে, এই পর্যায়ে তারা চলে গেছে। আর তাদের রাস পূর্ণিমার যে মেলা হয়, এবার সে রাস পূর্ণিমার অনুষ্ঠানেরও তো প্রতিমা ভাঙচুর হয়েছে। তারা খুব নগ্ন অবস্থায় আছে। এখন সে চাচ্ছে যে বাংলাদেশটাকে ভয় দেখাইয়া ওই দেশের কোনো মতে সে তার হিন্দুদের নিয়ে জীবনযাপন করতে পারে কিনা। আচ্ছা, একজন ভিখারিকে সাহায্য করতে পারে? সে তো নিজ দেশে, সে তো শুভেন্দু ভিখারি পশ্চিম বাংলা, সে তো নিজ দেশের সংখ্যালঘু, মানে সংখ্যালঘু না, মানে সংখ্যাগুরু হিন্দু, তাদের নিরাপত্তাতে উনি ব্যর্থ। তাদের নিরাপত্তার জন্য উনি কান্নাকাটি করে সরকারের বিপক্ষে। উনি আমাদের কি নিরাপত্তা দেবে? আর ভারতের মিডিয়া যারা বলছে উড়িয়ে দেওয়া যায় না, ভারতের মিডিয়াতে আমরা দেখলাম ওই যে রিপাবলিক বাংলার, যে আমাদের চট্টগ্রাম কিভাবে নিয়ে যাবে, তাহলে ওটা কি ওনাদের খুব মানে মানে কেন্দ্রের প্ল্যান না মিডিয়ার প্ল্যান? যে বলেন উড়িয়ে দেওয়া যায় না, তাহলে কি আমাদের চট্টগ্রামটা নিয়ে নেবেন এবং কিভাবে বন্দর দিয়ে মাল নেবেন, ওনাদের খরচ কমবে, সব যে সুন্দর করে দেখালো, ওনাদের মূল উদ্দেশ্য কি তাই? ভারতের আমি একটু জনাব নরেন্দ্রনাথ মজুমদার, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন। এই যে আরেকটা দেশের একটা অংশকে নিয়ে যাবে বলে হুমকি দেওয়া হচ্ছে জাতীয় একটা টেলিভিশনের আরেকটা দেশের, আপনি কি মনে করেন? মানে ওটা নিতে পারলে তাদের কি কি সুবিধা হবে? পরিবহন খরচ কমবে কি? মানে এটা মানে কি জোকস, মানে কি মজা, কোন মানে কি মিরাক্কেলের মঞ্চ? ওই মানে বুঝলাম না তো, খবর না মিরাক্কেলের মঞ্চ কি? বাংলাদেশের মানুষ যে এখনো সীমান্তে যায়নি, প্রতিবাদ করেনি, এটাই তো ভাগ্য। তারপরে ভারতের শোনে, ভারতের 15 বছর একটা ব্যাড প্র্যাকটিস ছিল। ভারতের কোন দেশের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক এভাবে হয় না, সে ব্যাড প্র্যাকটিস থেকে বেরোতে পারি নাই। বাংলাদেশের এই যে আমাদের যে আইনজীবী মানে স্যার আছেন, এক দেশের প্রধান বিচারপতি দেশের অন্যতম সম্মানিত ব্যক্তি, সেই প্রধান বিচারপতিকে সাবেক আইনমন্ত্রী বলে তার ক্যান্সার হয়েছে, ঘাড় ধরে দেশ থেকে বের করে দেয়। তখন আমরা ভারতের উদ্বেগ দেখি নাই, কিন্তু কোনে তাবাসসুম না ফাবাসসুম, তার জন্য উদ্বেগ দেখায়। এটা নগ্ন একটা বিষয়। আমাদের ঢাকেশ্বরী মন্দির থেকে 200 ভরি সোনা চুরি হয়ে গেছে, তখন উদ্বেগ জানায় না। কোথাকার 5 ভরি সোনার একটা গহনাকে নিয়ে গেছে, তাদের উদ্বেগ জানায়। কোন কোন জাতীয় উদ্বেগ? মানে এরকম হিপোক্রেসি, নগ্ন হিপোক্রেসি হলে হবে না। মানে কূটনীতি জায়গায় করতে হবে, মানে স্ট্যান্ডার্ড ভাবে করতে হবে। এত বড় নগ্ন হলে তো মানুষ আসবে, এটা এত বড় নগ্ন হলে হবে না। তারা শুনি ভারতের খুব জ্ঞানী গুণী, কি জ্ঞানী তো বুঝতেছি না। এভাবে যদি চলতে থাকে তার ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে একটা বড় ধরনের ভাটা পড়তে পারে। আপনার হিন্দু সম্প্রদায়ের বাংলাদেশে যারা আছে তারা কি আসলে বর্তমানে এই ভারতীয় অবস্থানকে আপনারা কি বিশ্বাস করেন, এবং আপনাদের পক্ষ থেকে কি ভারতকে কোনো ধরনের আপনারা বার্তা দিচ্ছেন যে তারা কেন এমন ধরনের আচরণ করছে, আসলে তারা কি চাচ্ছে? আর আপনাদের জায়গা থেকে আপনারা যে ভালো আছেন বললেন, এটা কি সবারই কথা, নাকি আসলে কিছু কিছু আপনাদের যারা রয়েছেন বাংলাদেশে বসবাস করছে, হিন্দু সম্প্রদায়ের যারা এই সব তথ্যকে অপতথ্যকে ভারতে সাপ্লাই দিচ্ছে, এদেরকে কি চিহ্নিত করতে পেরেছেন এবং তারা কেন এই ধরনের কাজ করছে? চিন্ময় কুমার দাসের ব্যাপারে আপনার বক্তব্য শুনতে চাই। যারা মাতৃশোক কাটায় উঠতে পারে নাই, তারা কিছু লোক তো কোনোদিন ভালো থাকবে না। আগে যেভাবে তারা যা খুশি তা কর্তন করতে পারতেন না, তাদের কিছু দুঃখ থাকবে। কিন্তু মানে আপনি যদি জেনারেল ভাবে দেখেন,
তাহলে বাংলাদেশের সবাই এখন ভালো আছি। এক। দুই নম্বর কথা হচ্ছে যে শুভেন্দু অধিকারী আছে বাংলাদেশের হাই কমিশনের সামনে, উনি যে কি বললেন তাণ্ডব টাণ্ডব যা করেছে, ওনার ওই আলাং ফালাং পর্যন্তই উনারই, ওনার ওই পর্যন্তই ওনার ই মানে লিমিট, এর বাইরে উনি কোনো কিছু না। এতে আমাদের কান না দেয়া বলো, বাংলাদেশের হাই কমিশনের এরকম পরবর্তী পরামর্শ দিলে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আগে থেকে নিরাপত্তা আছে, চুপ করে বসে থাকবো, ওনার কোনো গুরুত্ব না দিয়ে বলবো যে চিন্ময় আর শুভেন্দু আমরা প্রসঙ্গ বাদ দিই, এদেরকে গুরুত্ব দিয়ে আমরা মাথায় তুলছি। এই চিন্ময় একটা লম্পট, যার কাছে নারী শিশু নিরাপদ না, সেই লোকটাকে নিয়ে আমরা বারবার করতেছি। ওনাদের ওনাদের ভুল হয়েছে, ওনাদের ওনাদের মূলত নেতা চয়েসে ভুল হয়ে গেছে। যারা একে ট্রাম্প কার্ড করতে চাইছিল যে শোনেন মানুষ ধর্মকে খায়, আন্দোলনকে খায় না। বিগত 2023 সালে একটা মহাসমাবেশ করবে 18টা দল মিলে ঐক্য পরিষদের নেতৃত্বে, সেটা করতে পারি না, এতে লোক হচ্ছিল না, কারণ মানুষ, সাধারণ মানুষ তাকে সাড়া দিচ্ছিল না। আর এটাই যাইয়া এই নাম কি মানে এটাকে ধর্মকে সামনে দেখেছে, হিন্দুকে সামনে আনা যায়। ধর্ম একটা বড় ঔষধের মতো, ধর্ম একটা বড় মাদকের মতো, ধর্ম দিয়ে মানুষকে বোঝানো যায়, নর্মাল বোঝানো যায় না। ভারতের এক ধর্মগুরু নিত্যানন্দ দাস, সে আমেরিকায় যে ছোট একটা জায়গা কিনে সে নাম দিছে ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএ, বিশ্ব হিন্দু রাষ্ট্র ঘোষণা করছে প্রথম। সে জাতিসংঘে তার একজন প্রতিনিধি ভাষণ দিচ্ছে, জাতিসংঘ সদস্য পদ নেবে। পরে খোঁজ নিয়ে জানা গেল কি সে ধর্ষণ করে ওই দেশে পালাই গেছে, সে দেশে মামলা পেন্ডিং, সে কেস মিটে যায় নাই, রাষ্ট্র স্বীকৃতি হয় নাই। আর একজন ভগবান দাস, তার নিজস্ব এয়ারপোর্ট ছিল, নিজস্ব বিমান ছিল, সেও লাস্টে দিয়ে পালাই গেছে। ওনাকে আর একজন ধর্মগুরু রাম রহিম সিং, তারও আমরা জানি ওই যে ধর্ষণ মামলা কি হয়েছে। এই তার চেয়ে বড় লম্পটে এই চেন্ময়, আমরা চেন্ময় চিনতেছি না। আমি একজন সাধুর সঙ্গে কথা বললাম, মায়াপুরের সাধু, তার এবং আর একটা সাধুর ভিডিও দেখলাম, বলছে কোন সন্ন্যাসী এবং ব্রহ্মচারীদের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে না। সে টাকা দিয়ে কি করবে? একটা ভিডিও আমার কাছে আছে, সে বলতেছে যদি একজন টাকা দেবে যে আপনি কিছু টাকা নেন প্রভু, বলছে আমি কেন টাকা নিব, যদি কোনো খাবার দিতে চান সামান্য খাবার দিতে পারেন, আর আপনার কোনো দান থাকলে আপনি মন্দিরই করবেন। কিন্তু দেখলাম এই চিন্ময়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করছে, ওর ব্যাংক অ্যাকাউন্ট কোন কাজে লাগে, আর ব্যাংক অ্যাকাউন্ট কি মানে সাধুর কেন ব্যাংক অ্যাকাউন্ট থাকবে সন্ন্যাসী? যদি সন্ন্যাসী হবে, সন্ন্যাসী তো ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, সে কোথায় খাবে, কি করবে, কোথায় থাকবে? ব্যাংক অ্যাকাউন্ট সন্ন্যাসী থাকবে না এরকম কোনো মানে আইন আছে? হ্যাঁ বা আইন আছে, আইন আছে। মানে স্কুলে যে মূল মায়াপুর, সেখানে আপনারা খবর নেবেন, ওয়েবসাইট দেখবেন, সেখানে ফোন করবেন, সন্ন্যাসীদের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে না। শুধু তাই নয় দাদা, সন্ন্যাসীদের টাকা ধরা নিষেধ, সে টাকা স্পর্শ করতে পারবে না, সন্ন্যাসীরা টাকা ধরতে পারবে না, এই পর্যায়ে এত রুলস। আর সেখানে তার ব্যাংক অ্যাকাউন্ট থাকে। তারপরে সে কদিন আগে দেখলাম মানে কি একটা সোফায় বসছে, এইবারে একটা বালিশ, এইবারে একটা বালিশ। এর সন্ন্যাসীদের জীবন রাজকীয় নয়, সন্ন্যাসী সন্ন্যাস জীবন। আচ্ছা, তাই নিয়ে আমরা কথা বলতেছি, কয়েকদিন কথা বলতেছি, ভারত নিয়ে কথা বলতেছি, দরকার নাই তো। ভারত রাইটলি ফাইলের মতো পয়েন্ট করতে পারতেছে না, সন্ন্যাস। তারা তাদের গাত্রদাহ করতেছে, তাদের কিছু মিডিয়ায় ভংসন করতেছে। আমরা বলতেছি যে আমাদের থেকে বহিষ্কৃত, তাদের বলতেছি ইসকন নেতা। আমি গতকাল ইন্ডিয়া থেকে আসছি, আমি দেখলাম কি ওই একটা কি কাগজ যুগ সংঘ, সে লাগছে রক্তাক্ত, রক্তাক্ত বাংলাদেশ, কি তো রক্তাক্ত, কি তো কি বাংলাদেশ, কি বাংলাদেশ রক্তাক্ত হিন্দুরা, কয়জন রক্তাক্ত হিন্দুরা হয়েছে? আরে বাবা, নিজ দেশের হিন্দু তো রক্তাক্ত হয়। মাত্র 6 মাস আগে কলকাতায় দুজন সাধুকে পিটাতে পিটাতে ঘরের মধ্যে নিয়ে গেছে, পুলিশরা নাকি ফার্স্টে ঠেকাই নাই, পরে নাকি ঠেকাইছে। পরে অবশ্য সাধুরা স্টেটমেন্ট দিয়েছে যে পুলিশ না থাকলে আমরা মেরে ফেলতো। শুভেন্দু কান্না করছে যে তৃণমূলে পুলিশ আমাদের ঠেকাই নাই। আর নিজ দেশের সাধুর তো নিরাপত্তা নাই, আরেক দেশের সাধু কে নিরাপত্তা দেবে? এত আমাদের একটা আলাদা দেশ, এখানে মানচিত্র আছে, আমাদের সবকিছু আছে, মানে সেটাকে অঙ্গরাজ্য মনে করলে তো হবে না। কি এতটা বাড়াবাড়ির দরকার কি? বাড়াবাড়ির কারণে তো তো তাদের এই অবস্থা হয়েছে। তারা আফগানিস্তান থেকে তাদের এম্বাসি রাখিয়ে পালাই চলে আসছে। বাংলাদেশ থেকেও যদি তারা তাদের স্ট্র্যাটেজি না বদলায়, আমি বললাম এই লাইভে, বাংলাদেশ থেকে তাদের কৌশল না বদলায়, তারা চেক অ্যান্ড ব্যালেন্স না করে, তারা যদি কোনো বিশেষ একটা দলের দিকে নজর দিয়ে থাকে, টুডে অর টুমোরো বাংলাদেশ থেকে ভারতের হাই কমিশনার তাদের সবকিছু রেখে পালাই চলবে। কারণ তারা তো তাদের কূটনৈতিক কৌশল তারা নাই, তারা একতরফা ভাবে আছে। জি, আপনি খুব আহ, গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। যদি এরকম ভূমিকা রেখে তারা চলমান রাখে এবং এই অবস্থায় যদি তাদের দৃষ্টিভঙ্গি থাকে, তাহলে বাংলাদেশ থেকেও তারা সবকিছু আফগানিস্তান মতো পালাই চলে যাবে। আমার এই 3 তারিখের দিনে ভারতীয় কেউ শুনলে সে লিখে রাখে, কারণ তারা চেক জি অ্যান্ড ব্যালেন্স বোঝে না, তারা মানে কূট কৌশল বোঝে না। তারা একটা দলের সাথে রয়েছে, একটা দেশে 10টা দল থাকে, 10টার সঙ্গে চেক অ্যান্ড ব্যালেন্স করতে, 10 লোকের সমান দেখতে, তা না। সে একটা ঘরের মধ্যে রয়েছে, একটা ঘর যখন নষ্ট হয়ে যাবে সে কোথায় যাবে? তার যার জায়গা নেই। জি, এখন একদম আপনাকে এখনো সে অনেক গো ধরে বসে আছে, তারা যেটা বোঝে সেটাই রাইট, অন্য কেউ যা বোঝে সেটা রাইট না।
মানে তারা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পরে নমরুদের কবল থেকে স্বাধীন করে আবার বাংলাদেশের লাল সবুজের পতাকার রঙে ফিরায় নিয়ে আসছেন। যেই আবু সাইদ মুগ্ধরা রক্তে রক্তে সারা বাংলাদেশকে লাল করে দিয়ে 1700 শহীদের নাম লিপিবদ্ধ করেছে, সেই লিপিবদ্ধ করা চত্বরের প্রান্তর থেকে আমরা বাংলাদেশের জাতীয় শত্রুদেরকে মনে করিয়ে দিতে চাই, চট করে বাংলাদেশে আসা যাবে না। যত বড় শক্তি থাকুক, আপনি যত বড় ফেরাউন নমরুদ হন, যত বড় সাম্রাজ্যবাদী শক্তি আপনার পাশে থাকুক না কেন, মনে রাখবেন আবু সাইদ আর মুগ্ধরা চট্টগ্রামে যেভাবে সাইফুল হয়ে ফিরে এসেছে, যাত্রাবাড়ির 58 শহীদের উত্তরসূরিরা আবার নতুন করে ফিরে আসবে। দিল্লির দাসত্ব, ইসকনের নামে অরাজকতা, আনসার লীগের নামে অভদ্রতা, ছাত্রলীগের গুন্ডামি বদমাইশের দিন বাংলাদেশে আর ফিরে আসবে না। আওয়ামী লীগের কবর রচিত হয়ে গেছে বাংলার জমিনে, এবং যাত্রাবাড়ির বিপ্লবী চত্বর থেকে শহীদরা সেই কথা আবার মনে করিয়ে দিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি আর 14 দলের ইতিহাস হচ্ছে মুসলিম লীগ হয়ে যাবার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ডাইনোসরের মতো কঙ্কাল হয়ে পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে যাবার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ফেরাউনের মতো পানিতে ডুবে যাওয়ার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে কারবালার ময়দানে রক্তস্নাত পরিবেশ থেকে উধাও হয়ে যাওয়ার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে শত শত হাজার হাজার বিপ্লবীদেরকে চ্যালেঞ্জ করে পরাজিত হবার ইতিহাস। পরাজিত শক্তিরা বাংলাদেশে আর ফিরে আসবে না। যাত্রাবাড়ির শহীদরা জীবিত হয়ে আবার ফিরে আসবে, আবার লড়াই করবে, আবার আমাদের সামনে দাঁড়াবে। প্রিয় দেশবাসী, বাংলাদেশের শত্রুরা দেখতে পাচ্ছেন গত 3-3.5 মাসে সীমান্তের মধ্যে এবং সীমান্তের বাইরে থেকে আমাদেরকে হুমকি দিচ্ছে। ভারতের সৈন্যবাহিনী নাকি উত্তর দিনাজপুরের সীমান্তে এসে দাঁড়িয়েছে। বিজেপি হুমকি দিচ্ছে বাংলাদেশের সীমান্ত নাকি তারা অবরোধ করবে। নেপালের মতো আমাদের সীমান্ত থেকে বাংলাদেশে যত পণ্য আসে, ডাল, চাল, নেপালের মতো একটা ছোট্ট দেশ থেকে শেখেন। তারা আপনাদের অবরোধের মুখে লড়াই ছেড়ে দেয় নাই। বাঙালিরা যারা জেগেছে গত 3 মাসে, 16 বছরে যারা লড়াই করেছে নমরুদ আর ফেরাউনের বিরুদ্ধে, এই জাতি না খেয়ে থাকবে। না খেয়ে থাকার অভ্যাস আমাদের আছে, বছরে একবার আমরা না খেয়ে থাকি। সেই জাতিকে হুমকি দেবেন না, ডাল, চাল আর পেঁয়াজের হুমকি দেবেন না। না খেয়ে থাকবো দাউলিয়াতের কাছে, জাতীয় শত্রুর কাছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে গাদ্দার বেঈমানদের মতো, আওয়ামী লীগের মতো আমরা বিক্রি করে দেব না। প্রিয় দেশবাসী, যারা আমাদেরকে কথায় কথায় বলছে যে এই রাষ্ট্র বেশি দিন থাকবে না, বাংলাদেশের চিকেন নেক, চট্টগ্রাম, ফেনী অঞ্চল নাকি তারা কেটে নিয়ে যাবে, আমাদের চট্টগ্রাম বন্দর নাকি তারা নিয়ে যাবে, আমাদের উত্তরাঞ্চলের রাজশাহী, খুলনা, যশোর অঞ্চল নাকি তারা কেটে নিয়ে যাবে। বোকার স্বর্গে বাস করছেন, রাতের স্বপ্ন দেখতে থাকেন। দিনের যোদ্ধারা বেঁচে আছে, যাত্রাবাড়ির শহীদরা বেঁচে আছে, যারা লড়াই করেছে 16 বছর ধরে, তারা বেঁচে থাকতে আপনাদের দুঃস্বপ্ন থেকে যাবে। রাতের স্বপ্ন থাকবে, দিনের স্বপ্ন হবে না ইনশাআল্লাহ। তাই আমরা বলছি যাত্রাবাড়িবাসীকে, আপনারা বাংলাদেশে ইতিহাস তৈরি করেছেন। বাংলাদেশের স্বাধীনতা লড়াইতে বাংলাদেশের নমরুদ আর ফেরাউনের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছে, জাতীয় পার্টি আর 14 দলীয় মির্জাফরদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, এই লড়াইয়ে যাত্রাবাড়ির ইতিহাস লাল সবুজের পতাকার ইতিহাস। যাত্রাবাড়ির ইতিহাস 20 কোটি মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকবার ইতিহাস। যাত্রাবাড়ির ইতিহাস হচ্ছে লাল সবুজের পতাকার উপরে ইসকনের পতাকা উড়বে না, সেটা প্রমাণ করবার ইতিহাস। যাত্রাবাড়ির ইতিহাস হচ্ছে রক্ত দেবে, বুলেটের সামনে যুদ্ধ করবে, জীবন দেবে, লাশের উপর লাশ জমবে, তারপর
নমরুদ আর ফেরাউনের কাছে মাথা নত না করবার ইতিহাস। এই যাত্রাবাড়ির ইতিহাস শুধু যাত্রাবাড়িতে না, বাংলাদেশের শহরে শহরে, প্রান্তে প্রান্তে, জেলায় জেলায় তৈরি হয়েছে। আমাদের শত্রুদেরকে বলছি, দেখেন সাইফুলের জানাজায় দেখেন, এক সাইফুলকে হত্যা করেছেন কোর্টে, হাজার সাইফুল জানাজার দিন এসে প্রমাণ করে দিয়েছে রক্তের উপরে রক্ত ঝরবে, লাশের উপরে লাশ ঝরবে। স্বাধীন বাংলার পতাকা, লাল সবুজের পতাকা রক্তে রক্তস্নাত হবে, কিন্তু এই বাংলাদেশ তার স্বাধীনতা কারো কাছে বিক্রি করে দেবে না ইনশাআল্লাহ। দেশবাসী, আমরা বারবার বলেছি এবি পার্টির রাজনীতি হচ্ছে বাংলাদেশকে বদলে দেবার রাজনীতি। এবি পার্টি বলছে যে বাংলাদেশের যে সংস্কারের রাজনীতি প্রয়োজন, তার একটা বাস্তব প্রমাণ হচ্ছে আজকের এই যাত্রাবাড়ি অঞ্চল। আপনারা প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন এবং যে ভোগান্তির শিকার আপনারা দেখেন, যারা এই অঞ্চলে থাকেন প্রত্যেক দিন এবং প্রত্যেক রাতে আপনাদেরকে এই ভোগান্তির শব্দ স্বীকার করতে হয়। পরিমাণ ধুলাবালির মধ্যে আপনাদেরকে বসবাস করতে হচ্ছে। প্রত্যেকটা রাস্তা হচ্ছে ভাঙা, ফুটপাতের ময়লা রাস্তায় গিয়ে পড়ছে, বৃষ্টি হলে রাস্তাগুলো ডুবে যায়, ধুলাবালিতে এই অঞ্চলের মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। ফ্লাইওভারের উপরে এবং নিচে বিদ্যুতের তার থেকে শুরু করে নাগরিক সুবিধার দন্তন্য পর্যন্ত নাই। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনারা অনেকে এই উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন, কিন্তু গত 16 বছরের এই লড়াই আন্দোলনে 2 দিনের ঘাম ঝরান নাই, একটা মিছিল করেন নাই, 3টে স্লোগান দেন নাই। আপনাদেরকে আমরা দয়া দাক্ষিণ্য করে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য বানিয়েছি এই কারণে যে আপনারা নাগরিক সুবিধা নিশ্চিত করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত 3.5 মাসে বর্ষাকাল পেরিয়ে শীতকাল চলে আসছে, যে পরিমাণ দূষিত বায়ু বাংলাদেশ এই অঞ্চলের মানুষদেরকে প্রতিদিন এবং প্রতি রাতে নিতে হচ্ছে, সেখান থেকে ওনাদেরকে বাঁচানোর কোনো তাগিদ, কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের যোগাযোগ উপদেষ্টাকে বলছি, পরিবেশ উপদেষ্টাকে বলছি, এই শীতের ভিতরে আপনারা উদ্যোগ নেবেন। ধুলাবালি কিভাবে যায়, এই অঞ্চলে শব্দ দূষণ বন্ধ করা যায়, প্রত্যেকটা রাস্তা যেভাবে ভেঙে চুরে খান খান হয়ে গেছে এগুলোকে মেরামতের ব্যবস্থা করবেন। ডিসেল লাইন থেকে শুরু করে প্রত্যেকটা নাগরিক সেবা যেভাবে এখানে মানুষকে ভোগান্তি দিচ্ছে, এই ভোগান্তির নিশ্চয়তা দিবেন যে এই ভোগান্তি আর থাকবে না। আপনাদেরকে দেখতে চাই, আপনারা এসি রুম থেকে বেরিয়ে আসেন উপদেষ্টারা, এসে দেখেন যাত্রাবাড়িতে মানুষ কিভাবে বাস করছে, প্রত্যেক দিনের হয়রানি এবং ভোগান্তি তাদেরকে কিভাবে কষ্ট দিচ্ছে। এরপর আমরা দেখেছি রাজনৈতিক চাঁদাবাজি, প্রত্যেকটা বাস স্ট্যান্ড এবং টেম্পো স্ট্যান্ড নতুন চাঁদাবাজদের দখলে গেছে। এটা তো বাংলাদেশের ওয়াদা ছিল না। আমরা বলেছিলাম যে নতুন বাংলাদেশ হবে যেখানে পুরাতন আমলের গুন্ডামি, বদমাইশি, চাঁদাবাজি থাকবে না। কিন্তু আমরা দেখলাম আগস্ট বিপ্লবের রক্ত দাগ শুকাতে না শুকাতেই প্রত্যেকটা বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড হয়ে গেছে। দুর্নীতিবাজ প্রশাসনিক কর্মকর্তাদের নামে এই চাঁদাবাজিগুলো বন্ধ করেন, যে কোনো মূল্যে এই অঞ্চলের মানুষদেরকে নিরাপত্তা এবং স্বস্তির ব্যবস্থা করেন। তৃতীয়ত বলছি, যাত্রাবাড়ি অঞ্চলে ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারছে না। প্রত্যেক দিন যানজটের কারণে তাদের যে পরিমাণ কর্মঘণ্টা এবং আয়ুর ক্ষতি হচ্ছে, এই ব্যবসা বান্ধব পরিবেশ ফিরায় এনে আসেন এবং এটা খুবই জরুরি। অনতিবিলম্বে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে যদি ঘুরিয়ে তুলতে হয় তাহলে আমাদের মহল্লার প্রত্যেকটা ব্যবসাকে মহল্লাতে রাখতে হবে, মহল্লার ব্যবসাকে মহল্লায় প্রস্ফুটিত হতে দিতে হবে। সর্বশেষ বলছি, বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাসে যাত্রাবাড়ি যেভাবে ইতিহাস তৈরি করেছে, যে 58 জন শহীদের নাম ফলক এখানে দেয়া আছে, সেই 58 জন পরিবারকে নিয়ে আপনারা উপদেষ্টারা এখানে দেখেন, মিট করেন, সাক্ষাৎ করেন, তাদের জীবনের গল্পগুলো শোনেন। এই 58টা পরিবার কিভাবে বেঁচে আছে, তাদের সংসার চলছে কিনা, তাদের খাবার চলছে কিনা, আয় রুটি রোজগারের অবস্থা কি, তাদের পুনর্বাসনের অবস্থা কি, অসুস্থ যারা হত হয়েছেন,
জুলাই বিপ্লবে তারা স্বাস্থ্য সেবা পাচ্ছেন কিনা সেগুলো এনশিওর করেন। এই রাজনীতির নাম হচ্ছে এবি পার্টির রাজনীতি, সেবার রাজনীতি, সমস্যা সমাধানের রাজনীতি। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বারবার যাত্রাবাড়ির হয়ে এবি পার্টি এগুলোর আওয়াজ তুলবে, সেই আওয়াজের সাথে আমরা আহ্বান করছি আপনারাও সামিল হবেন। এই লড়াই হচ্ছে বাংলাদেশকে বদলে দেবার লড়াই, এই লড়াই হচ্ছে বাংলাদেশকে নতুনভাবে বাংলাদেশ বানানোর লড়াই, এই লড়াই হচ্ছে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাখার লড়াই। সেই লড়াইতে আপনাদেরকে সামিল হবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য। এই যে 5 ভরি সোনার গহনা হারাই গেলে ভারত উদ্বিগ্ন দেখাইছে, এবং আমাদের দুর্গাপূজার যে মানে নিরাপত্তায় জন্য তারা উদ্বিগ্ন হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, এবারে দুর্গাপূজায় ভারতের বিহারে গুলি হয়েছে, সেখানে কমিটির 2 জন সহ 4 জন লোক গুলিবিদ্ধ হয়েছে। এই এবং পশ্চিমবাংলায় প্রায় 15টা ঘটনা ঘটছে, দুর্গাপূজায় আক্রমণের ঘটনা, আতঙ্কের ঘটনা। আমাদের পশ্চিমবাংলার ওই যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, তিনি তার ফেসবুক পোস্টও করছেন। কিন্তু আমাদের উচিত ছিল বাংলাদেশ সরকারের ভারতের প্রতি মানে উদ্বেগ জানানো, যে ভারতের সংখ্যালঘু মানে ভারতের ধর্মীয় জাতিগত যে বিষয়গুলো আছে সেখানে সবার নিরাপত্তা সমান নাগরিক উদ্বিগ্ন, সেটা আমাদের সরকার। মসজিদ থেকে বের করে করে এনে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে এবং করা হচ্ছে। আপনি একজন হিন্দু নেতা, আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে এই ধরনের ঘটনা ভারতের মাটিতে ঘটছে। বাংলাদেশ থেকে কখনো ওইরকম উদ্বেগ সরকারিভাবে কখনো উদ্বেগ জানানো হয়নি। এটাকে আমাদের দুর্বলতা ভাবছে ভারত? না, সরকারি ভাবে শোনেন, ভারত সরকারের ভিতরে কোনো এজেন্ডা থাকতে পারে, সেটা সম্পূর্ণ সরকারের বিষয়, কিন্তু এটা আমাদের কাছে একটা নগ্ন বিষয় মনে হচ্ছে। কারণ চিন্ময় কৃষ্ণকে 10ই আগস্টের আগে কেউ চিনতো না, এখন সেখানে তাকে ইসকনের নেতা বলা হচ্ছে। চিন্ময়কে গতকাল বলছি, চিন্ময় কিন্তু ইসকনের নেতা না, সে ইসকনের একজন ভক্ত ছিল, সেখানে একটা মন্দির এসে থাকতো, সে একটা মন্দিরের সেক্রেটারি ছিল, সেখান থেকে তাকে এটা বাংলাদেশ আপনি বলছেন ইসকনের নেতা না, ভারতীয় মিডিয়া বলছে ইসকনের নেতা, ভারতীয় হ্যাঁ, সরকার বলছে ইসকনের নেতা, ভারতীয় বিজেপির শীর্ষ নেতারা বলছে। শুভেন্দু অধিকারী হুমকি দিয়েছে পর্যন্ত বাংলাদেশকে, এবং তিনি 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, এবং সীমান্তে এসে তিনি মানুষ জড়ো করে সেখানে তিনি রদ করবেন সীমান্ত, এরকম হুমকি দেওয়া হয়েছে। আপনারা আপনাদের জায়গা থেকে বাংলাদেশি হিসেবে কি কোনো কিছু বলার নাই? অবশ্যই বলা হচ্ছে। শোনেন, আমি বলছি ইসকনের নেতারা শুধু এটা নয়, বাংলাদেশ ইসকন কিন্তু বলছে যে সে ইসকনের কোনো মানে ভক্ত নয়, এই মুহূর্তে সে ইসকন থেকে অব্যাহতি বহিষ্কার। আমি কেন বলবো? বাংলাদেশ ইসকন বলছে বিধে আমি বলছি। এবং 25 তারিখ যে চট্টগ্রাম যে সমাবেশটা করেছে, এই যে নতুন যে নাম, কখনো জাগরণ মঞ্চ, কখনো ঐক্য জোট, কখনো জাগরণ জোট, এই বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়া, সেই 25 তারিখ যখন ওরা ইসকনের ট্যাগ লাগানোর চেষ্টা করছে, তখন কিন্তু ইসকনের সেন্ট্রাল কমিটি, চট্টগ্রাম জেলা প্রশাসক এবং পুলিশ সুপার দুজনের কাছে চিঠি লিখছে যে এই সম্মেলনে হতে ইসকনের সম্পৃক্ততা নেই। তাহলে যেখানে বাংলাদেশ ইসকন বলছে, সেখানে ভারতের মিডিয়া এবং ভারত বলাটা আমাদের জন্য খুব দুঃখজনক। আর শুভেন্দু অধিকারী যদি বলছেন যে অবরোধ করবে, এটা করবে, সেটা করবে, এটা কোনো কিছু দরকার নেই। শুভেন্দু অধিকারীর কাছে করজোরে অনুরোধ করতেছি, 47-এ যখন পপুলেশন চেঞ্জের মাধ্যমে আমাদের 2 দেশ ভাগ হয়েছিল, মানে ধর্মীয় ভিত্তিতে, তাই আমরা এখানে দিন শেষে, হ্যাঁ উনি যেটা বলতেছেন ভালো নাই, তুলনামূলক যদি উনি মনে করে ভালো নাই, তাহলে উনি ওনার কাছে অনুরোধ, 24 ঘন্টা না, ওনাকে 15 দিনের সময় দেওয়া হলো, উনি আমাদেরকে এক্সচেঞ্জ করুক। আমরা যারা বাংলাদেশে আছি, আমরা ওনার দেশে চলে যাই, ওনার দেশে যদি কেউ থাকতে না চায়, তারা বাংলাদেশে চলে, এই দাবিটা ওনার কাছে। কিন্তু এই উনি অবরোধ টবরোধ এইগুলো আমাদের কাছে কোনো মানে আপনি পারস্পরিক বলতে দেশে চাচ্ছেন যে যেহেতু যায় না। আপনি বলতে চাচ্ছেন যেহেতু উনি বাংলাদেশে থাকে, হিন্দুদের প্রতি এত প্রাণ হ্যাঁ, করছে, এত তিনি আমাদেরকে মায়া নিয়ে তার, যান। তাহলে হিন্দুদেরকে তিনি যেন ভারতে নিয়ে যান, এরকম আপনি 15 দিনের সময় দিচ্ছেন তাকে। দেশভাগ হয়েছে, আমরা পলিটিক্যাল এক্সচেঞ্জ চাই, আমি এক্সচেঞ্জ চাই, যেমন আমি সাহস করে বলছি, অনেকে বলে না, কিন্তু আমি বললাম যে আমি এক্সচেঞ্জ চাই। অনেকেই বলবে, কিন্তু কেউ মানে হচ্ছে কি মুখ খুলতে চায় না হিন্দুরা, কিন্তু অনেকের মনে অনেক দুঃখ আছে, কিন্তু এটা আমি বললাম যে আমরা সেটা চাই। আমার কথা আচ্ছা, হচ্ছে, তার শুভেন্দু মানে অধিকারী আছে, এই যে হুম সুন্দরবনের শাহজাহান, সুন্দরবনের হুম এই যে শেখ শাহজাহান, সে হিন্দুদের মেয়ে নিয়ে সে নাচায় প্রতিদিন রাত্রে, যে আজকে এই বাড়ির বউ যাবে, কালকে এই বাড়ির বউ যাবে, একে পিঠে নাম করে নাচায় গাওয়ায় কি কি করে। বাংলাদেশ এখনো কিন্তু ওই পর্যায়ে যায় নাই যে হিন্দু পাড়া থেকে মুসলমান এসে বলবে আজকে তোমার বউ যাবে, কাল তোমার বউ যাবে, পিঠে বানায় নাচাবো। সে তো নিজের হিন্দুদের রক্ষা করতে পারতেছে না। এই যে গত 19 তারিখ ভারতের পশ্চিমবাংলায় যে মুসলিম ফেডারেশন নামের ছাত্ররা যে কায়দায় ওই ওয়াকফ ভবনের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে যে ভাষা ব্যবহার করে সত্যি বক্তব্য দিয়েছে, ওটা কি শুভেন্দু অধিকারী শোনেন নাই? ওটা মিটিং উনি প্রতিহত করতো, যে ধরনের মিটিং হবে না, তাও তিনি পারেন নাই। নিজ দেশের হুম। উনি সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারতেছে না, না সরি, হিন্দুদের নিরাপত্তা দিতে পারতেছে না, সংখ্যালঘুর তো বাদ দিলাম, তো উনি আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তো উদ্বিগ্ন কেন, আমাদের সিরিয়াস কেন? এখানে করার পেছনে কারণ কি বলে মনে করেন?
পশ্চিমবঙ্গ বিজেপির আর এখানে এতটা উদ্বেগের কারণ বলে মনে করেন? করার পিছনে কারণ হচ্ছে বিগত বিগত দিনে শোনেন, কোন ভারতের মতো দেশের যে ভারত আছে পৃথিবী, মানে আমিও দিন শেষে হিন্দু, আমাদের তীর্থভূমি ভারত। আমি এই ভারতের ভূমিতে আছে পৃথিবীর আদি গুরুকুল, আদি শিক্ষাকুল, আদি বুদ্ধিজীবী, এগুলো সব ভূ ভারতে আছে, যা আছে ভূ ভারতে বিশ্ব ব্রহ্মাণ্ডে। সেখান থেকে তারা কিন্তু ভুল করে, মহান মহান ব্যক্তিও ভুল করে। তাদের একটা দেশের সঙ্গে কিন্তু একটা দেশের সম্পর্ক হয়, একটা দেশের সঙ্গে একটা কোনো রাজনৈতিক দলের ব্যক্তি বিশেষ সম্পর্ক হয় না। কিন্তু বিগত দিনে আমরা যেটা দেখতে পারছি, মানে তারা, হ্যাঁ, বিশেষ কোনো দলের প্রতি কোনো দেশের দুর্বলতা থাকতে পারে, কিন্তু তারা বাংলাদেশ আওয়ামী সরকারের প্রতি যে কথায় নগ্ন ভাবে ছিল তাদের সমর্থনটা, এইটাকে তারা ফেল করছে। ফেল করছে কেন একটু বলি, শোনেন, বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাই কমিশনার যারা থাকবেন, তারা একটা হাই কমিশনের কাজ কি, একটা দেশে গিয়া সেই দেশের জনগণ এবং সরকারকে সেই দেশের পক্ষে কাজ করা, পক্ষে ব্যবসা বাণিজ্য এবং ওই দেশের যে নাগরিকরা তাদের সুবিধা দেওয়া। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, বুদ্ধিস্ট কান্ট্রি চায়নার, মানে তাই সে রাষ্ট্রদূতকে কখনো কি বাসাবো বৌদ্ধ মন্দির অথবা বাড্ডা বৌদ্ধ মন্দিরে কোনো মন্দির উদ্বোধন কোনো অনুষ্ঠানে দেখছেন? আমি এখনো দেখি নাই, যেহেতু আমি দর্শন দিয়ে ঢাকা থেকে। রাশিয়ার পররাষ্ট্র মানে রাষ্ট্রদূতকে আমি কখনো কোনো খ্রিস্টানদের গির্জায় দেখি নাই। কিন্তু ভারতীয় লোকজনদের কি দেখি, কনে কোন চুলওয়ালা, কোন চুলবালির ছেলের বিয়ায়, কনে কোন নাপিতির ছেলের জন্মদিনে এইগুলো যায়। ঢাকেশ্বরী মন্দিরে এসে একটা কি উত্তরে কাপড় গলায় দিয়ে ভাবে, ও মাই গড, আমার সামনে হাতে হিন্দু, দেশটা মনে আমার। নো, এই কাজটা তার না। আর এই কাজটা করে এসে তার দেশের জনগণকে মানে মানে ই করা যায় না, সব জনগণের তার পক্ষে নেওয়া যায় না। সে তার আসল কূটনীতি সাইডটা ছেড়ে সে অন্য নীতিতে গিয়েছিল, এবং সে তার নিজের দায়িত্বটা পালন না করার কারণে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের রাজনীতি এবং বিভিন্ন দেশের প্রেক্ষাপট সব তাদের পক্ষে চলে যায়। এবং যেটা মানুষ বলে পথে ঘাটে সব জায়গায় বলে, গণ অভ্যুত্থানটাও এটা ভারতের পরাজয়। হ্যাঁ, ভারতের কূটনীতিতে সেটা হেরে গেছে। এখন হেরে হেরে যাবে মানুষ তো সহজে হার মানতে চায় না, সে তো সেই হারটাকে পুনরুজ্জীবিত করতে চায়, সে তার চেষ্টা করবে। কিন্তু আমাদের ভারতের প্রতি নগ্নভাবে না বলে, দিন শেষে ভারত তো আমাদের বন্ধু রাষ্ট্র, এবং দিন শেষে এই যে বলেন, এই যে আজকেও কিন্তু আলু পেঁয়াজ এই যে সাতক্ষীরা বন্ধ হয়ে গেছে, সেদিন আমাদের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য তাদেরও কিন্তু আমাদের দরকার, আমাদের তাদেরও দরকার। বন্ধু যখন হয়, যে ধনী বন্ধু গরিব বন্ধু দুজনে কিন্তু সমান সমান হলে বন্ধুত্ব হয় না, মানসিকতার দিক থেকে। কিন্তু সেটা দিয়ে আমরা পিছিয়ে যাচ্ছি। আর দাদা, আমি একটু কথা ভারতের বলবো। সাম্প্রতিক এই 5ই আগস্টের পর যে ভূমিকা দেখছেন, এটা কি বন্ধুর মতো আচরণ বলে মনে হয়? পাশাপাশি আমি আপনার কাছে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় এই পর্বে জানতে চাচ্ছি, সেটা হলো যে চিন্ময় কুমার দাসের ব্যাপারে যে আরেকটি দাবি উঠেছে, তার ফাঁসি চাচ্ছে জনগণ। আর বিশেষ করে ইসকন নিষিদ্ধের দাবি উঠেছে, কারণ হলো ইসকনের এই সমাগম থেকে, মিছিল থেকেই একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। এই ব্যাপারে আপনার মতামত কি? এই যে গতকালে কিন্তু বলছি যে আমি আমার ফেসবুক পোস্টেও লিখছি, সন্ত্রাসীর হামলায় নিহত সাইফুল ইসলাম আলী হত্যা সুষ্ঠু তদন্ত বিচার চাই, এটা এখনো বলি। কিন্তু যেখানে বারবার ইসকন 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 শব্দটা কাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশ ভারত দুই দেশের সোশ্যাল মিডিয়া মানুষের মুখে শুনতেছি। হ্যাঁ, আপনি বলছেন, আপনার কথা রাইট, আমরা জানি যে সে ইসকন থেকে তাকে বহিষ্কৃত করে, কিন্তু তাকে ঘিরে তো সব ইসকনের লোকজন এবং ইসকনের আপনার কি বলবো, লোকজন নয়, তাকে তাকে ঘিরে বাংলাদেশের, আমি বলি, আপনি সরকারের উচিত ছিল পরশু যখন চিন্ময় গ্রেপ্তার হয় তারপর থেকে যেগুলো ফেসবুকে পোস্ট ছিল, তোরা সবাই এয়ারপোর্টে চলে আয়, তোরা সবাই ডিবি অফিসে চলে আয়, তোরা সবাই ইয়েতে চলে আয়, কোর্টে চলে আয়, এদেরকে খুঁজে বের করে এদেরকে উস্কানি। এখানে এখানে কিন্তু ইসের কিছু না, এখানে কিন্তু ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। এবং যে আমাদের ফারুক ভাই যেটা বলেছেন যে যে স্বাধীনতা সর্বমত ইসকন স্বীকার করে না, কেন ফারুক ভাইয়ের কাছে কোনো প্রমাণ আছে স্বাধীনতা সর্বমত ইসকন স্বীকার করে না? ফেনীতে যে বন্যা হয়েছে, ইসকন তাদের প্রসাদ রান্না করে হিন্দু মুসলমান সবাইকে তো সে খাবার দিচ্ছে। তারপরে ভাই যে বললো, মানে রাফি ভাই বলছে ইসকনের সদস্যরা কুপিয়ে হত্যা করেছে, না, সেখানে ইসকনের সদস্য। দর্শক, আলোচনাগুলো স্পষ্ট শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন ভারতের যে ইসকন লীগ, সেই ইসকন লীগের এই জমিনে জায়গা হবে না। পাশাপাশি সেনাপ্রধান স্পষ্ট বার্তা দিয়েছেন, এবং আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তিনিও বার্তা দিয়েছেন। তিনি একটা কথা বলেছেন, যে কথাটা আমার কাছে এতটা ভালো লেগেছে, এটা শোনার পর যদি আমাদের মিডিয়াগুলো চুপ থাকে আর কিছু করার থাকবে। তিনি বলেছেন, ভারতের যে মিডিয়ারগুলো মিথ্যাচার, আমাদের মিডিয়ার উচিত সেগুলো জবাব দেওয়া। এগুলো একজন উপদেষ্টা বলছেন, তারপরেও তারা এখনও পর্যন্ত সক্রিয় দেখতেছি না। কিন্তু উপদেষ্টারা বলার আগেই আমাদের বাংলাদেশের মিডিয়াগুলোর উচিত ছিল ভারতের এই সমস্ত মিথ্যা প্রপাগান্ডার জবাব উপযুক্তভাবে দেওয়া, এবং যেই প্রক্রিয়ায় দিলে তারা সেটা বন্ধ করবে সেই প্রক্রিয়া দেওয়া উচিত ছিল। কিন্তু আমাদের মিডিয়াগুলো অতটা তৎপর ভারত বিষয়ে নয়। কিছু কিছু মিডিয়া হয়তো বা কিছু মিডিয়া, সব মিডিয়ায় কিছু প্রকাশ করেছে, কিন্তু জোরালোভাবে যেটা করা দরকার সেভাবে তারা করতে পারে নাই।